গণনার আগেই কি কিছুটা ব্যাকফুটে শুভেন্দু অধিকারী? কেন বলছি এই কথাটা হঠাৎ? তার নিঃসন্দেহে কিছু কারণ রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী তার একটা বক্তব্য বা বাইট আমরা যাকে বলি, সেই বাইটটা শোনার পরে কিন্তু এমন একটা মনে হচ্ছে, তিনি সেখানে বলছেন যে যা হওয়ার হয়ে গেছে, নির্বাচন মিটে গিয়েছে, মানুষের রায় ইভিএম বন্দি হয়ে গিয়েছে, এখন শান্তি বজায় রাখুন। এবং হাত জোর করে তিনি বলছেন যে বাংলায় অশান্তি করবেন না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য। হঠাৎ এতটা টোন ডাউন কেন করলেন? সুর নরম কেন শুভেন্দুর? এ নিয়ে কিন্তু একটা জল ঘোলা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী এই কিছুদিন আগে পর্যন্ত ভোটের প্রচারে তিনি কার্যত তুলোধনা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেছেন, খালা বলেছেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন বলেছেন। সেই শুভেন্দু অধিকারী হঠাৎ হলোটা কি? এটার একাধিক কারণ হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিজেপির ইন্টারনাল রিপোর্ট কি বলছে সেটাও আপনাদের জানাবো। এক্সিট পোলগুলো তো বিজেপিকে এগিয়ে রেখেছে, কিন্তু বিজেপি নিজেকে কি এগিয়ে রাখছে সেটা নিয়েও আলোচনা করব আমার এই ভিডিওতে। তবে আসুন শোনাই শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা। शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बार बार पुष्पल वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है। শুনলেন, একটু হোঁচট খাচ্ছেন না? গত 4-5 মাস ধরে যে বক্তব্য শুভেন্দু অধিকারী বলে এসছিলেন, হিন্দুদের রাষ্ট্র হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়াবো, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতা করে তুলোধনা করা, আক্রমণ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই জায়গাগুলোর থেকে কি মনে হচ্ছে একটু সরে এসছেন? কেন হঠাৎ এই ধরনের কথা বললেন শুভেন্দু অধিকারী? এটা দুটো দিক আছে, দুটো দিক নিয়ে আলোচনা করব আমি। এক, শুভেন্দু অধিকারী মনে করছেন যে তারা বোধহয় ক্ষমতায় চলে এসছেন, নির্বাচনে জয়টা সময়ের অপেক্ষা, ভোট গণনা হলে ইভিএম খুললে একের পর এক বিজেপির আসন বেরোবে, বিজেপি জিতবে। ফলত প্রশাসক শুভেন্দু অধিকারী কেমন হতে পারেন তার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন এবং দলের কাছে এরকম একটা কেন্দ্রীয় নেতাদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হয়। এদিকে বিজেপির অন্দরে খবর যে বিজেপি যদি জেতে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি আরেক কদম এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন হয়তো কেন্দ্রীয় নেতাদের কাছে। প্রশাসক শুভেন্দু অধিকারী এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করছেন। আর একটা কারণ সেটা হচ্ছে তারাও বুঝতে পারছেন যে এ রাজ্যে এবারও ক্ষমতায় আসা হলো না। এটা শুভেন্দু অধিকারী ভালোই টের পেয়েছেন। তিনি রাজনীতিটা অনেক দিন ধরে করছেন, মাটির সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অনেকেই শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখতেন, কেউ শুভেন্দু অধিকারীকে জননেতাও বলতেন। অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে শুভেন্দু অধিকারী, মদন মিত্রদের জননেতাও বলতেন যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই দুজনের একটা মাসকে ইনফ্লুয়েন্স করার বা টানার একটা ক্ষমতা রয়েছে বলে দাবি করা হতো তৃণমূলের অন্দরে। তো এহেন শুভেন্দু অধিকারী তিনি মাটিটা চেনেন ভালোই, রাজনীতি মাটি ভালোই চেনেন। তো সেটা কি তিনি গন্ধ পেয়ে গেছেন যে তারা ক্ষমতায় আসছেন না? তৃণমূল কিন্তু অনেকটা তেমনই মনে করছে যে শুভেন্দু অধিকারীরা বুঝতে পেরে গিয়েছেন যে তাদের এবারও আসাটা সম্ভব নয়, তাই তার হঠাৎ সুর নরম এবং মমতাকে মমতা জি বলছেন। এতদিন তো অন্য কিছু বলছিলেন।
তাই না? তো কুণাল ঘোষ তিনি এবার আবার বিজেপির অন্দরের রিপোর্ট সেটা বার করেছেন। কোথা থেকে পেয়েছেন এর সোর্স তো বলা সম্ভব নয়, কুণাল ঘোষও বলেননি, তিনি বলছেনও না এটা বিজেপির, কিন্তু তিনি বলছেন যারা নিজেদের 78টা সিটের বেশি দিতে পারছেন না নিজেদেরই রিপোর্টে, তারা বলছেন যে 200-র বেশি সংখ্যা নিয়ে তারা ক্ষমতায় আসছেন। কেউ বলছেন 190-এর ওপরে পেতে পারে, যা এক্সিট পোলগুলোতে দাবি করা হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিজেপি এই এক্সিট পোল করিয়েছে, পয়সা দিয়ে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, যে কারণেই অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা এক্সিট পোলই করেনি, কারণ তারা এই বিতর্কের মধ্যেই ঝামেলার মধ্যে জড়াতে চায়নি। তারা এখন হয়তো বলছে যে 70% লোক কলকাতা বা পশ্চিমবঙ্গের লোক কথা বলতে চায়নি তাদের সঙ্গে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি, আসলে এই বিতর্কে তারা জড়াতে চায়নি, তাই তারা এক্সিট পোল করেনি। কিন্তু বাকিরা করেছে টাকা নিয়ে, কোটি কোটি টাকার বিনিময়ে গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে এদের কাছে। তো কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে বিজেপি 78টারও বেশি আসন পাবে না এ রাজ্যে। আপনাদের দেখাচ্ছি, আমি কোনো নাম বলবো না, কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। ফলত তৃণমূল কংগ্রেসই এ রাজ্যে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে। আজকে তৃণমূলের যে মিটিং ছিল, ভার্চুয়াল মিটিং, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এই যে যারা কাউন্টিং এজেন্ট তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে গণনার একদম শেষ পর্যন্ত থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় না বলা পর্যন্ত বেরোবেন না, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ নজর রাখতে হবে, নোট রাখতে হবে কি হলো না হলো, কত আসন হলো, কতটা ভোট পেলেন তারা, এই সমস্ত কিছু আপলোড যখন হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে। কোথাও এতটুকু ঢিলেমি দেওয়া যাবে না। যদি দুর্বল হও তাহলে তৃণমূল করতে হবে না। পাশাপাশি রাজীব কুমারদের মতন লোককে দমদম ব্যারাকপুরে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলত তৃণমূল যে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, যেমনটা এসআইআরের পর্বের পর থেকে যে শুরু হয়েছে, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একেবারে নির্বাচনী প্রচার থেকে শুরু করে এই স্ট্রং রুম পর্যন্ত, শুধু সেখানে নয় কাউন্টিং সেন্টার পর্যন্ত, কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত তৃণমূল যে ইঞ্চিতে বুঝে নেবে সেটা তারা কিন্তু সেই বার্তায় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল আশঙ্কা করছে যে যেহেতু বিজেপি বুঝতে পারছে যে তারা ক্ষমতায় আসছে না, ফলত গণনা কেন্দ্রেও কিছু গণ্ডগোল হতে পারে বা এখানে কোথাও কারচুপি হতে পারে, সে চেষ্টা চলছে বিজেপির অন্তরে, প্ল্যানিং চলছে। সে কারণেই তৃণমূল কিন্তু তাদেরকে সতর্ক করে দিয়েছে। আজকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখলেই হবে না, কাউন্টিং সেন্টারে অবজারভার যারা থাকবে, কাউন্টিং অবজারভার বা কিছু রাজ্য সরকারি কর্মীদেরকেও রাখতে হবে। ফলে এটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়েছে, তৃণমূলের বক্তব্য এমনটাই। তবে শুভেন্দু অধিকারীরা কোথাও তো একটা কিছু গন্ধ পেয়েছেন, না হলে শুভেন্দু অধিকারী হঠাৎ করে এতটা সুর নরম করবেন কেন? শুধু প্রশাসক ভাবমূর্তি বজায় রাখার জন্য তো আমার মনে হয় না এই ধরনের মন্তব্য তিনি করবেন। ফলে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী টের পাচ্ছেন যে 77-78-এর বেশি এবারও তারা করতে পারলেন না, 100 তো দূর, ধরাছোঁয়ার বাইরে। এটা ঠিক তৃণমূল অবশ্য বলছে 50 পেরোবে না, সেটা হয়তো হবে, পেরিয়ে যাবে, বাট কোথাও গিয়ে হয়তো এবারও ক্ষমতায় আসতে পারলো না ভারতীয় জনতা পার্টি, সেটা তারা বুঝতে পারছে। তাই শুভেন্দু অধিকারী হঠাৎ টোন ডাউন। এখন কি হবে না হবে সেটা তো 4 তারিখ বোঝা যাবে বা বলা যাবে আরও ভালো করে, বাট হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই যে টোন ডাউন, কুণাল ঘোষদের এই পরিসংখ্যান তুলে ধরা, তা থেকে কিন্তু অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারীরা যা ভুল করার তো করে ফেলেছেন এবং যেটা হওয়ার হয়ে গিয়েছে। তো শুভেন্দু অধিকারীও বুঝতে পারছেন যে এবার আর হলো না, তার মুখ্যমন্ত্রী হওয়াটাও বোধহয়
আর হলো না। দেখা যাক 4 তারিখে কি হয়, এবং শুভেন্দু অধিকারীদের আরও কিছু বক্তব্য, তৃণমূলের আরও কিছু রণকৌশল আগামী দিনে থাকে কিনা সেদিকেও নজর থাকবে। আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।